সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি এনসিএল এর বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো যাদের ওবিসি নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? ওখানে আমি পুরো ওবিসি কীভাবে মানে রিভ্যালিডেট কীভাবে করবে, কোথায় গিয়ে করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় সাবমিট করবে, কী কী দরকার হবে সব কিছু ওই ভিডিওতে মানে অল ইন ওয়ান আমি বানিয়েছিলাম। তো দেখতে পারো তোমরা অবশ্যই। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তো থাম্বনেল দেখে বুঝে গেছো খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, ঠিক আছে? তো SVM স্কলারশিপ, যেটা আমি অনেক দিন থেকেই মানে ভিডিও দেবো বলছিলাম, সেটাই ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। তো SVM স্কলারশিপ মানে যদি কোনো পুরনো মানে এক কথায় বলতে গেলে ড্রপার স্টুডেন্ট যারা, তো যদি কেউ পুরনো কোনো কলেজে ভর্তি হয়ে থাকে অ্যান্ড সেখানে সে বর্তমানে আর পড়ছে না, নতুন কোনো কলেজে ভর্তি হয়ে গেছে বা ভর্তি হতে চাইছে বা ভর্তি হবে বলে মনে করছে, তো তারা কি আর SVM স্কলারশিপ সেই নতুন কলেজে গেলে পাবে না, বা যদি পায় তাহলে কি প্রসেস আছে, কীভাবে কী প্রসেস মেনটেন করলে তারা স্কলারশিপ পাবে, অ্যান্ড যদি মানে তারা কী অসুবিধায় পড়তে পারে মানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। পুরনো কলেজের যদি কোনো স্টুডেন্ট থাকে, আগে কোনো একটা কলেজে পড়তো, এখন নতুন কলেজে ভর্তি হবে বলে মনে করছে বা ভর্তি হয়েছে, তো তারা এখন স্কলারশিপ যদি পেতে চায় তাহলে কী বিষয়ে তাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। এবারে আমি চলে আসি যে এই সমস্যাটা কাদের হবে, মানে আজকের ভিডিওটা মেইনলি কাদের দেখা উচিত। ধরো পুরনো কোনো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে অ্যান্ড সেখানে তুমি রেজিস্ট্রেশন করিয়েছো, ঠিক আছে? রেজিস্ট্রেশন করানোর পর তুমি যদি সেই কলেজে আর্টসের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক, বা সায়েন্সের স্টুডেন্ট হোক, জেনারেল হোক, অনার্স হোক, মানে যে কোনো, ঠিক আছে? সে যদি সেই কলেজে ভর্তি হওয়ার পর স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে? স্কলারশিপ যদি সে অ্যাপ্লাই করে থাকে তাহলে তাকে নতুন যদি সে কোনো এখন কলেজে যেতে চাই তাহলে কিন্তু সেই স্কলারশিপের টাকাটা রিফান্ড করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যদি কেউ তুমি পুরনো কোনো কলেজে পড়তে অ্যান্ড সেখানে রেজিস্ট্রেশন করানোর পর সেই কলেজে তুমি SVM স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার পর তুমি সেখানে টাকা পেয়েছো, টাকা পাওয়ার পর এখন তুমি নতুন একটা কলেজে আবার ভর্তি হতে চাইছো ফার্স্ট ইয়ারে, তো সেখানে কিন্তু তোমার পুরনো যে কলেজে টাকাটা পেয়েছো সেই টাকাটা তোমাকে রিফান্ড করতে হবে, ঠিক আছে? তো এটা আর্টসদের স্টুডেন্টের ক্ষেত্রে 12,000 হতে পারে, একটা সায়েন্সের জেনারেল হোক বা অনার্স একই ব্যাপার। সায়েন্সের ক্ষেত্রে এটা তোমার 18,000 হতে পারে, তোমার ল, ANM GNM এদের ক্ষেত্রে 12,000 হতে পারে, ঠিক আছে, এটসেট্রা। তো এইভাবে তোমাদের টাকাটা মানে তুমি যত টাকা পেয়েছিলে তত টাকা তোমাকে বিকাশ ভবনে গিয়ে কিন্তু রিফান্ড করে আসতে হবে, ঠিক আছে? তো বিকাশ ভবনে গিয়ে তোমাকে রিফান্ড করে আসতে হবে। আচ্ছা, এবারে বলি যে কাদের ক্ষেত্রে রিফান্ড করার দরকার আছে এবং কাদের ক্ষেত্রে রিফান্ড করার দরকার নেই, ঠিক আছে? তো সবার ফার্স্টে বলি যে কাদের রিফান্ডটা করতে হবে। তো দেখো, যারা ধরো তোমরা কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে অ্যান্ড সেখানে স্কলারশিপ অ্যাপ্লাই করেছো রেজিস্ট্রেশন করার পর, অ্যান্ড তুমি ধরো রেজিস্ট্রেশন করার পর আর কখনো কলেজে যাওনি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবধি ইভেন তুমি কলেজ থেকে নিয়ে আসোনি, ঠিক আছে? মানে তুমি রেজিস্ট্রেশন করানোর পর তোমার যে মেইন যে বিষয়টা ছিল স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কলেজে গিয়ে জমা দিয়ে আসা, সেই অ্যাপ্লিকেশনটা তুমি জমা দিয়ে এসেছো, আসার পরে আর তুমি কলেজে যাও, ঠিক আছে? তুমি কোনো সেমিস্টারের এক্সাম দাওনি, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কলারশিপের টাকাটা ফেরত দিতে হবে। কেন ফেরত দিতে হবে? কারণ এখানে কলেজ যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে তোমাকে যে কোর্সে পড়ার জন্য টাকাটা দেওয়া হচ্ছে তুমি তো সেই কোর্সটা পড়ছো না, তাই তো? পরীক্ষা দিচ্ছ না, পড়ছো না, তাহলে সেই কোর্সের জন্য তোমাকে মানে সরকার কেন টাকা দেবে, বোঝা গেল? তো সেই জন্য টাকাটা রিফান্ড করতে হবে। আর কাদের ক্ষেত্রে রিফান্ড করতে হবে, মানে কাদের ক্ষেত্রে রিফান্ড করতে হবে না, কাদের ক্ষেত্রে রিফান্ড করতে হবে না যদি আমি বলি, ধরো তুমি কলেজে ভর্তি হয়েছিলে প্লাস তুমি সেমিস্টার এক্সাম সব কিছু দিয়েছো, এক্সাম সব কিছু মেনটেন করেছো, দিয়েছো, তো তখন তোমাকে কিন্তু আর সেটা দিতে হবে না, তখন তোমাকে অনলি মাইগ্রেশন নিয়ে সেই কলেজ থেকে চলে আসতেই হবে। অ্যান্ড মাইগ্রেশন সার্টিফিকেট কীভাবে পাবে সব কিছু আমি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম, আমি আবার ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, যদি তোমাদের কারো দেখার দরকার হয় তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই গেল যারা পরীক্ষা দিয়েছে কলেজে ভর্তি হওয়ার পর, তাদের কিন্তু আর স্কলারশিপ দেওয়ার দরকার নেই। এবারে আর একটা বিষয় বলি, এটা হচ্ছে একটা মেইন বিষয়, এখানে অনেকের কনফিউশন থাকে। যারা ধরো পুরনো কোনো কলেজে ভর্তি হয়েছিলেন, নর্মাল একটা কলেজে, অ্যান্ড তারা ধরো এখন
ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনো একটা লাইনে তোমরা, ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ, এই সমস্ত কলেজে তোমরা এখন ভর্তি হতে চাইছো, ঠিক আছে, বা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছো। তো তোমরা তো এখন সেখানেই ভর্তি হবে অবশ্যই, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, ঠিক আছে। আচ্ছা, তো তুমি এখন যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছ, সেখানে যদি তুমি ভর্তি হতে যাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে টাকাটা ফেরত দিতে হবে। যদি তুমি কোনো সেমিস্টার এক্সাম দিয়ে না থাকো, কোর্সটাতে যদি তুমি মানে পার্সিউই না করো, নাই পড়ো, তাহলেও কি তোমাকে টাকাটা রিফান্ড করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা বিষয়, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু আলাদা। ওখানে কিন্তু টাকাটা না ফেরত দিলেও তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাওয়ার পর 60,000 টাকা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। মানে SVMCM স্কলারশিপের থেকে 60,000 টাকা পেতে পারো, মানে অনেকেই পেয়ে থাকে, অনেকেই পেয়েছে। কিন্তু এখানে একটা বিষয় যেটা মেইন, যেটা আমি বলার জন্য বলছি, সেটা হচ্ছে তুমি আগে যে কলেজে পড়ছিলে সেই কলেজে, মানে এক একটা কলেজ এক এক রকম থাকে, তো মানে কোনো কলেজ দিতে চায় না, তো সেই কলেজ কিন্তু তোমাকে প্রেশারাইজ করতে পারে যে না, তোমাকে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করাতে গেলে আগে স্কলারশিপের টাকা রিফান্ড করিয়ে আসতে হবে, না হলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না, তোমাকে মাইগ্রেশন দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে তখন তোমাকে কিছু করার নেই, তোমাকে তখন রিফান্ড করতেই হবে। তো এই জন্য তোমরা যদি, মানে আমি একটা সেফ উপায় বলতে পারি, যদি কেউ মনে করো যে তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছ, তাহলে তুমি একটা কাজ করতে পারো, যে কলেজ থেকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর জন্য, মানে পুরনো তোমার যে কলেজ, সেখানে তুমি যদি রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য যাও, তাহলে সেই কলেজ থেকে সব থেকে তো বেশি ভালো হয় যে তোমাদের কলেজটা ওরকম কিনা, যে যদি জানতে পারে যে SVMCM এর টাকা তুমি পেয়েছো, তাহলে তোমার রিফান্ড করাতেই হবে, এরকম কোনো ব্যাপার আছে কিনা, যদি তুমি একটু জেনে নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর যদি তুমি না জানতে পারো, তাহলে সব থেকে যেটা সেফ উপায়, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে না, আমি কোনো টাকা পাইনি, মানে তুমি কোনো স্কলারশিপই অ্যাপ্লাই করোনি, ঠিক আছে। এটা কিন্তু অনলি তারাই বলবে যারা একদম ঠিকঠাক, তোমার যে তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনেই যাচ্ছ, ঠিক আছে। যারা আবার ধরো অন্য কোনো কলেজে যাচ্ছ অনার্স করার জন্য, বা পাসের জন্য, তারা বলো না, কারণ অনার্স বা পাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা যদি তোমরা রিফান্ড না করো, তখন কিন্তু তোমাকে টাকাটা, মানে নেক্সট আবার যখন তুমি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, মানে সেখান থেকে আর কখনোই কিন্তু তুমি টাকা পাবে না, বোঝা গেল। এবার ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে যারা পড়বে, তারাই অনলি এই লাইনটা কলেজকে বলতে পারে যে তারা কোনো স্কলারশিপ পায়নি। তো সেই ক্ষেত্রে তারা যদি এরকম বলে, আর আমার তো মনে হয় না যে কলেজ আবার মানে তোমার সব কিছু ডিটেলস বের করে দেখবে, চেক করবে তুমি স্কলারশিপ পেয়েছো কিনা, ওদের অত টাইম নেই, ঠিক আছে। তো তোমরা এইভাবে টাকাটা দেওয়ার থেকে বাঁচতে পারো, ঠিক আছে। তো এই গেল কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কী কী অসুবিধা হবে। আচ্ছা, এবারে আমি যেটা বলছি, মেইন যেটা অসুবিধা হবে, তুমি যদি টাকাটা ফেরত না দাও, মেইন তোমার কী অসুবিধা হবে, এটা মেইনলি যারা আবার বিএসসিতেই ভর্তি হচ্ছে, বা মানে বিএসসি বলে না, সরি, মানে অনার্স বা পাস কোর্সে আবার ভর্তি হচ্ছে কলেজে, BA BCom BSc যাই বলো, তাদের কিন্তু ল স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু ধরো তুমি একটা ফার্স্ট যখন কলেজে ভর্তি হয়েছিলে, তোমার একটা যে অ্যাপ্লিকেশন করেছিলে SVMCM এ, তোমার একটা আইডি তৈরি হয়েছিল, WB এত এত বলে একটা আইডি তৈরি হয়েছিল SVM এর কাছে। তো সেই আইডিটা দিয়ে তুমি যখন মানে স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলে, তখন তুমি স্কলারশিপ পেয়েছিলে, খুবই ভালো কথা। দেন তারপর থেকে তো তুমি এখন 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, অনেকেরই অনেক মানে গ্যাপ থাকে। তো এটা তোমার, তো তখন তো তুমি কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করছো না, তুমি যখন ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছ, তখন তো তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করছিলে না। দেন এখন আবার যদি তুমি একটা কলেজে ভর্তি হও ফার্স্ট ইয়ারে, দেন আবার যদি তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করো, তাহলে ওটা কি হচ্ছে, তোমার একই ইয়ারে দুবার টাকা হচ্ছে। তো তখন সব থেকে বড় কথা যেটা, তুমি এখন আবার মানে নতুন কলেজে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশানটা করবে, যে তোমার যে আইডিটা ক্রিয়েট হবে, সেই আইডিটা SVMCM এ, মানে বিকাশ ভবনের ওখানে, তোমার যখন পোর্টালের লোকেরা তোমার আইডিটা পোর্টালে এন্টার করবেন, তখন কিন্তু পুরো তোমার ডিটেলস ওখানে শো করবে, যে তুমি আগে ফার্স্ট ইয়ারে একবার স্কলারশিপ পেয়েছিলে, দেন তোমার ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, দেন তুমি আবার ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করছো, তো তখন কিন্তু তোমার ওটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু তোমাকে রিফান্ড করিয়ে আসতে হয়, ঠিক আছে। কারণ সোজা কথায় আমি যদি বলি, একটা চাকরিতে কিন্তু 1 মাসে 2বার স্যালারি দেয় না, ঠিক আছে। তো বিষয়টা অনেকটা সেই রকমই। তো তোমার কিন্তু এই ক্ষেত্রে ডিসকন্টিনিউ হয়ে যাবে বলে তোমাকে কিন্তু পরে, মানে তুমি স্কলারশিপ মানে না পাওয়ার চান্সটাই কিন্তু অনেকটা বেশি। সেই জন্য তোমাকে রিফান্ড কিন্তু অবশ্যই করিয়ে, অনেকটাই বেশি না, মানে পাবে না, এরকমটাই বললে ঠিক হয়। তো সেই কারণে কিন্তু তোমাকে
রিফান্ড করিয়ে আসতে হবে, না হলে কিন্তু তুমি আর কখনোই স্কলারশিপ পাবে না। এবং এটা কাদের জন্য? যারা আবার অনার্স পাস কোর্স এই সমস্ত কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এদের জন্য কিন্তু নয়, ঠিক আছে? তো আচ্ছা, এবারে যেটা বলবো সেটা হচ্ছে স্কলারশিপের টাকা রিফান্ড করে আসার পর তুমি কেন টাকা পাবে? তার আগে রিফান্ড না করলে তুমি কেন টাকা পাবে না? তো রিফান্ড করিয়ে আসার পর তুমি টাকা পাবে, কারণ তুমি ওখানে টাকাটা রিফান্ড করিয়ে আসার পর তোমাকে একটা ইমেল করতে হয়, ঠিক আছে? তো একটা TR7-এর একটা ফর্ম থাকে, যেটা তোমার বিকাশ ভবনে টাকা রিফান্ড করার জন্য ফিল আপ করতে হয়। ওই TR7-এর ফর্মে তোমার একটা টাকা যে তুমি ফেরত দিয়েছো ওর একটা স্ট্যাম্প মেরে তোমার বিকাশ ভবনে না, মানে SBMCM স্কলারশিপের একটা অ্যাপ্লিকেশন লেটার, যে অ্যাপ্লিকেশন বিকাশ SBMCM স্কলারশিপের অ্যাপ্লিকেশন আর TR7 ফর্ম, এই SBMCM স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা 2 পেজের হয় আর TR7 ফর্মটা 1 পেজের হয়। এই একটা PDF তোমাকে, ওই স্ট্যাম্প মারা TR7-এর PDF যে তুমি টাকাটা ফেরত দিয়েছো, এই একটা PDF তোমাকে helpdesk.sbmcm wb.government.in বলে একটা ওদের ইমেল আছে, ওখানে তোমাকে ইমেল করতে হয় টাকাটা ফেরত দিয়ে এসে, যে হ্যাঁ তুমি এই কারণের জন্য, মানে তুমি একটা কলেজে পড়তে, সেখানে তুমি স্কলারশিপ পেয়েছিলে, এখন বর্তমানে তুমি এই কারণের জন্য আবার নতুন করে পড়তে চাইছো, তো তোমাকে যেন আবার নতুন করে তোমার জন্য পোর্টাল খোলা হয়, যেখানে তুমি তোমার নতুনভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, আর তোমার পুরনো আইডিটা যেন মানে ডিসেবল করিয়ে দেওয়া হয়, এইটা বলে তোমাকে কিন্তু SBMCM-এর কাছে রিকোয়েস্ট করতে হয়, ইমেল পাঠাতে হয়, ঠিক আছে? তো এই কারণেই কিন্তু তুমি যখনই ওদের কাছে ইমেলটা করে দিচ্ছ, তো ওদের কাছে ইমেলটা যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু তোমার পুরনো আইডিটাকে ডিসেবল করে তোমার একটা নতুন আইডি ওপেন করিয়ে দেয় বা পোর্টাল খুলিয়ে দেয় তোমার জন্য, যাতে তুমি আবার তোমার ফার্স্ট ইয়ার থেকে আবার স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো এবং টাকা পেতে পারো, ঠিক আছে? তো সেই জন্য এবার এই ইমেলটা তো তুমি তখনই করতে পারবে না যখন তুমি এই টাকাটা ফেরত দিয়ে আসবে, বিকজ ওখানে তোমার PDFটা আপলোড করতে হচ্ছে, তো সেই কারণে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। পরের ভিডিওতে তোমাদের এই যে টাকা রিফান্ড করার যে প্রসেসটা সেটা কি আছে সেটা আমি কমপ্লিট মানে ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ওটা এই ভিডিওর মধ্যে বললে অনেকটা বড় হয়ে যাবে, প্লাস খিচুড়িও হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ওটা আমি আলাদা করে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, নেক্সট ভিডিওতে ওটা আমি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।